হ্যালো বন্ধুরা, ভিডিওটা লাইক করো আর একটা অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের ভিডিও শুরু করা যাক। কয়েকদিন অসুস্থ থাকার কারণে কলেজ প্রাইভেট কোনোটাই যেতে পারিনি। আজকে একটু ভালো লাগছে। সকালে কলেজে যেতে পারিনি, কিন্তু প্রাইভেটে যাচ্ছি। সবাই মনে হয় চলে গেছে। আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ভালো লাগার ফলে যাচ্ছি। সামনে পরীক্ষা, এখন একটু পড়তে হবে, না হলে ফেল করব। ম্যামের বাসায় প্রাইভেট পড়তে যাই। বাসায় গিয়ে কলিং বেল চাপ দিতেই অপরিচিত একটা মেয়ে এসে দরজা খুলে দিল। দেখেই আমি হাঁ হয়ে দাঁড়িয়ে গেলাম। ওই মিস্টার, অমনভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? মশা ঢুকে যাবে। মেয়ের কথায় আমি বাস্তবে ফিরলাম। না মানে, আমি মনে হয় ভুল বাসায় চলে এসেছি। আপনি কার বাসায় এসেছেন? জি, আশা ম্যামের কাছে প্রাইভেট পড়ি, আর ম্যামের বাসা এই ফ্লোরেই। মনে হয় ম্যাম ফ্ল্যাট চেঞ্জ করেছে। আপনি ঠিক বাসায় এসেছেন। আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। তাহলে ম্যাম কি নতুন কাজের বুয়া রাখলো নাকি? না জেনে কথা বলেন কেন? আমায় দেখে কি আপনার কাজের বুয়া মনে হয়? মনে তো হয় না, কিন্তু কি আর করার। এত সুন্দর একটা মেয়ে কি করে কাজের বুয়া হয়, সেটাই মাথায় আসছে না। আর একবার আমাকে কাজের মেয়ে ভেবে ভুল করলে আপনাকে নাকে এমন ঘুষি দিব যে নাক বলে কিছুই থাকবে না। আচ্ছা, আপনি কে আর ম্যাম কই? আমি নীলা, আর আপু পড়াচ্ছে। আচ্ছা, আপনি কি আর সেটা জানতে চাই না। সরে, আমার দেরি হয়ে যাচ্ছে। মেয়েটা সরে দাঁড়ালো আর আমি ভেতরে চলে গেলাম। ম্যাম, আসবো? হ্যাঁ মামুন, আসো। এতদিন পরে এলে? আসলে ম্যাম, কয়েকদিন অসুস্থ ছিলাম তো। এখন ঠিক আছো তো? হ্যাঁ ম্যাম, আজকে একটু ভালো লাগছিল, তাই ভাবলাম প্রাইভেট পড়ে আছি। একদম ঠিক করেছো। আজকে পরীক্ষার জন্য কিছু সাজেশন দেবো, সেটাও পেয়ে যাবে। তারপর সবাই মিলে পড়তে লাগলাম। পড়া শেষ করে যখন বাসায় আসার জন্য দাঁড়ালাম, প্রথমে মাথাটা একটু ঘুরলো। ভাবলাম শরীর দুর্বল, তাই হয়তো এমন লাগছে। আমি সবার সাথে বের হচ্ছিলাম, কিন্তু হঠাৎ কি হলো সেটা আমি নিজেও জানি না। কতক্ষণ অচেতন অবস্থায় ছিলাম সেটাও জানি না। তবে যখন জ্ঞান আসে, তখন দেখি আমি ম্যামের বাসায় শুয়ে আছি, আর পাশে ওই মেয়েটা বসে আছে। তুমি এখানে কেন? ন্যাকা মনে হয়, কিছুই জানি না। আমার উপর আপনি তখন ইচ্ছা করে পড়েছিলেন, তাই না? আমি আবার কখন আপনার উপর পড়তে গেলাম? একদম ঢং করবেন না। আপনার জন্য আপু আমাকে বকেছে জানেন। কেন? আপা কেন বকা দিয়েছে? মেয়ে না, ওর নাম তো নীলা। আপু ভাবছে আমি আপনাকে ল্যাং মেরেছি, আর আপনি সেই ল্যাংয়ের জন্য পড়ে গেছেন। আসলে আমি নিজেও জানি না আমার কেন এমন হলো। সুন্দরী মেয়ে চোখের সামনে দেখলে সবারই এমন হয়। এমন সময় ম্যাম এসে বলল, নীলা, কি বলছিস তুই? তুই জানিস কলেজে যদি কোনো ভালো ছেলে থাকে, তাদের মধ্যে মামুন একজন। আপু, তুমি জানো না, এই বদমাইশ ছেলে ইচ্ছা করে তখন আমার উপর হুমড়ি খেয়ে পড়েছিল। মারবো টেনে একটা চড়। কি সব বলছিস? যে ছেলে কিনা সবসময় মেয়েদের থেকে দূরে থাকে, সেই ছেলে তোর ওপর পড়বে? এটা আমি বিশ্বাস করব? আপু, তুমি আমার বোন নাকি ওর বোন? এমন ভাবে বলছো মনে হয় আমি সব দোষ করেছি। ম্যাম, ওনার কোনো দোষ নেই। আসলে আমার মাথাই প্রচণ্ড ঘুরে গেছিল, নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই। অসুস্থ তো, তাই এমন হয়েছে। এখন তুমি বাসায় যেতে পারবে? হ্যাঁ ম্যাম, পারবো। আচ্ছা, তাহলে যাও। আমি উঠে দাঁড়াতেই আবার মাথাটা ঘুরে গেল। আমি ধপ করে বসে পড়লাম। বুঝতে পেরেছি, তুমি একা যেতে পারবে না। এই নীলা, যা তো, ওকে একটু বাসায় দিয়ে আয়। আপু, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো এখানে তেমন কিছুই চিনি না, জানি না। তো কি, চিনতে হবে তো নাকি? আমিই দিয়ে আসতাম। এখন আবার আমাকে একটু বাজারে যেতে হবে, তাই তোকে বলছি, যা দিয়ে আয়, আর মহল্লাটাও একটু দেখে আয়। ম্যামের বাসা থেকে আমার বাসে হেঁটে যেতে লাগে 30 মিনিট, আর রিক্সাতে করে যেতে সময় লাগে 10 মিনিট। ম্যাম, আমি পারবো। শুধু শুধু ওনাকে কষ্ট করতে হবে না। পারবে মানলাম, কিন্তু যদি রাস্তায় মাথা ঘুরে পড়ে যাও, তাহলে কি হবে ভেবে দেখেছো একবারও? তাই নীলা তোমাকেই নিয়ে যাক, আর বাসায় দিয়ে আসুক। আমিও না করলাম না, কারণ সত্যি যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে কি হবে। নীলা মনে হয় ওর আপুকে খুব ভয় পায়, তাই আর না করেনি। নীলাকে সাথে করে বের হলাম। নীলা মনে হয় খুব বিরক্ত হচ্ছে, একবার তো বলেই বসলো। শুনুন, এরপর যতদিন না সুস্থ হবেন তার আগে প্রাইভেট আসবেন না, বুঝলেন? আমি আর কোনো কথা বললাম না। নীলা একটা রিক্সা ডেকে নিল। আমি রিক্সায় উঠে বললাম, থাক, আপনাকে আর যেতে হবে না, আমি একাই যেতে পারবো।
একদম চুপ থাকেন। আজকে আপনার জন্য অনেকগুলো কথা শুনতে হয়েছে, আর নতুন করে কোনো কথা শুনতে পারবো না। আপু যেটা বলেছে আমি সেটাই করব। একটু ওই দিকে চেপে বসেন। বলে আপনি আলাদা রিক্সায় যান না প্লিজ। এত ভদ্র সাজার দরকার নেই। আমি আপনার গার্লফ্রেন্ড না যে আপনার সাথে চিপকে বসবো। আপনি যেমন মেয়েদের দূরত্ব বজায় রাখেন, আমিও ঠিক তেমন ভাবেই ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলি, বুঝলেন? আমি একটু চেপে বসলাম, কিন্তু যতই চেপে বসি রিক্সাতে একজনের সাথে অন্যজনের টাচ লাগবেই। তবুও যতটা সম্ভব আমি চেপে বসেছি। আমি যতই চেপে বসছিলাম, ঝাঁকিতে নীলা আমার দিকে ততই চলে আসছিল। চাপতে চাপতে এমন স্থানে চলে গেছি যে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। আরে করছেন কি? পড়ে যাবেন তো, এইদিকে আসুন। কি করব? আপনি তো আমার দিকেই চেপে আসছিলেন। আচ্ছা, আমি সরে বসছি, আপনি এইদিকে বসুন। নীলা একটু সরে বসলো, আর আমিও জায়গা মতো বসলাম। রিক্সা করে যখন বাজার পার হচ্ছিলাম, তখন দেখি আব্বু বাজারে, আর আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। আব্বুকে এমন অবস্থায় দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল, কারণ বাসায় গেলে আমার খবর আছে। বাসার সামনে নামিয়ে দিয়ে নীলা সেই রিক্সা করে আবার চলে গেল। আমিও এতই ভীতু যে একবার যে নীলাকে ভেতরে আসতে বলবো সেই সাহসটুকুও পাইনি। আমি বাসায় গিয়ে আমার রুমে চলে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ পর নিচে চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। আমি তো ভয়ে শেষ, কারণ আব্বু আম্মুর সাথে আমার ব্যাপারে কথা বলছে। কতক্ষণ পর আব্বু আম্মু আমার রুমে আসলো। বাসাধন, পড়ালেখা বাদ দিয়ে আজকাল তুমি কি এইসব করে বেড়াও নাকি? আব্বু, তুমি কিসের কথা বলছো? এখন তুমি কিছুই জানো না, কতদিন ধরে এইসব চলছে? আব্বু, আমি কিছুই বুঝতেছি না। আরে বাহ বাসাধন, আমার এখন কিছুই বুঝি না। আজকে যখন রিক্সায় করে অমন চিপকিয়ে ওই মেয়েটার সাথে যাচ্ছিলে, সেটা আমি দেখেই ফেলেছি। ঘুরতে খুব ভালো লাগে তাই না? এলাকায় কিভাবে আমার মান সম্মান ডোবানো যায় তুমি সেই চেষ্টা করে যাচ্ছ। তোর কি মনে নাই ছোটবেলায় আমি তোকে কি বলেছিলাম? মেয়েদের থেকে দূরে থাকতে বলছিলাম না? আব্বু, তুমি যাও তো আমার রুম থেকে, আমার ভালো লাগছে না। এখন কোনো ভালো লাগবে? সব সত্যিটা তো আমি জেনে গেছি তো। আব্বু, তুমি যাও তো, আমার ভালো লাগছে না, শুয়ে থাকতে দাও। হ্যাঁ, এখন কোনো ভালো লাগবে? সত্যিটা তো আমি জেনে গেছি। আব্বু, যা দেখেছো সেটা ভুল দেখেছো। ওই মেয়েটা আমার কেউ না, আজকেই আমাদের প্রথম দেখা। ভালো তো, প্রথম দেখাতে হয়তো ঘনিষ্ঠতা চিপকিয়ে যেতে হয়। আব্বু, তুমি সবকিছু না জেনে ভুলভাল বলছো কেন? আমি সবকিছু দেখেই বলছি। তোমার দেখার মধ্যে ভুল ছিল আব্বু। ওটা আমার ম্যামের বোন, আমাকে বাসায় ছাড়তে আসছিল। তার মানে তুই ম্যাডামের বোনের সাথে রিলেশন করিস? ধুর, আমি আজকে পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ম্যাম তার বোনকে বলেছিল আমাকে এই বাসায় পৌঁছে দিতে। যদি তাও বিশ্বাস না করো তাহলে ম্যামকে ফোন দিয়ে জেনে নাও। এই কথাটা এতক্ষণ বলিস নি কেন? শুধু শুধু এতগুলো কথা খরচ করলাম। আব্বু, তুমি আমাকে বলতে দিলে তো বলতাম, তুমি তো নিজের মতো করে বানিয়ে বলছিলে। কি করব বল, ওই মেয়ের সাথে তোকে দেখে রাগ আসছিল তাই। আচ্ছা, এখন কেমন লাগছে? আর তুই সময় মতো ওষুধ খাচ্ছিস তো? আব্বু, খাচ্ছি। আমি এখন ঘুমাবো, তুমি যাও তো। পর আব্বু আর আম্মু চলে গেল, আর আমিও শান্তির ঘুম ঘুমাইলাম। কয়েকদিন পর আমি অনেক সুস্থ হয়ে গেছি, তাই আজ থেকে আবার কলেজে যাব। রেডি হয়ে বের হচ্ছিলাম, তখন পেছন থেকে আম্মুর ডাক। এই মামুন দাঁড়া। হ্যাঁ আম্মু, বলো। এই নে তোর এই কদিনের সব পকেট মানি। কিন্তু আম্মু, আমি তো এই কদিন কলেজে যাই নাই। তুই গেলে তো লাগতো, আর রেখে দে, কাজে লাগতে পারে। আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কলেজে গেলাম। পকেট ভর্তি আজ টাকা, তাই একটু ফুটানি মেরে রিক্সায় না গিয়ে মোটর সাইকেলে কলেজে গেলাম। মাত্র নেমেছি, আর অমনি হারামি রাফি আর নাজমুল আসলো। কিরে মামু, শুনলাম তুই নাকি ম্যাডামের বোনের সাথে ট্যাঙ্কি মারছিস। ধুর শালা, কি বলিস এইসব? জানি সেদিন রনি সব দেখেছিল। ভাগ্য তো রে মামু, একদিনে কিভাবে পটিয়ে ফেললি? আমরা কদিন যাবত চেষ্টা করছিলাম, কেউ কথা বলতে পারলাম না, আর তুই প্রথম দিনে সেঞ্চুরি করে দিলি। তা তোর মহারানী এখনো আসলো না কেন? আমার মহারানী মানে? মহারানী মানে নীলা এখনো আসলো না কেন? নীলা কেন এখানে আসতে যাবে? কেন কেন আসবে মানে? তুই কি কিছুই জানিস না? মামুনি নীলা তো এই কলেজে ভর্তি হয়েছে। তো কি হয়েছে? এত ভাব ধরতে হবে না। ওই দেখ, ভাবি আসছে, এই বলে ওরা নীলাকে দেখিয়ে দিল। আমি খেয়াল করে দেখলাম নীলা কোথাও না দাঁড়িয়ে সোজা ক্লাসে চলে গেল। আমরাও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। আমরা বরাবর পেছনের সিটে বসি, কারণ সামনে বসলে স্যারদের লেকচার শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে যায়, আর পেছনে বসলে নিজেদের মধ্যে কথা চালিয়ে গেলেও কেউ বুঝতে পারে না। আমরা বসে পড়লাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। প্রথম ক্লাসটা স্যারের স্যার চলে আসছে।
সবাই দাঁড়িয়ে সালাম দিলাম। স্যারের মতো স্যার ক্লাস করছে, আর আমাদের মতো আমরা গল্প করেই যাচ্ছি। দোষ, আজ অনেকদিন হলো মিমের পিছনে লেগে আছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। শুধু তো ঘুরেই যাচ্ছিস। কেন, সামনে দাঁড়িয়ে তোর ভালোবাসার কথা মিমকে বলেছিলি? একবার বলছিলাম, তারপর থেকে তো আরেকবার বল, দেখবি প্রবলেম ঠিক হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না, তুই কিছু একটা আইডিয়া দে না ভাই। দেখ তো মিম কোথায় বসেছে। ওই তো নীলার সাথে বসেছে, দেখ। আরে নীলা কোথায় বসেছে? ওই তো, ওই যে দেখ। এক কাজ কর, একটা কাগজে ছোট করে লেখ আই লাভ ইউ। লেখলাম, তারপর? ওইটাকে ছোট ভাঁজ কর। এখন এটা দিয়ে কি করবি? এখন আমি এটা মিমকে ছুঁড়ে মারবো। মিম তোর আমাদের দিকে তাকাবে, তখন তুই ইশারায় বুঝিয়ে দিবি তুই ওকে খুব ভালোবাসিস আর ভয় পাস না। ও স্যারকে কিচ্ছু বলবে না, আর পরে তোকে চড়ও মারবে না। এইভাবে কয়েকদিন করে দেখ, মিম তোর প্রেমে পড়ে যাবে। তাহলে এখনো এটা হাতে নিয়ে বসে আছিস কেন? দে ছোড়ে। আমি কাগজটা ছুঁড়ে মারলাম, কিন্তু সেটা মিমের কাছে না গিয়ে চলে গেল নীলার কাছে। নীলা কাগজটা খুললো, তারপর আমাদের দিকে তাকালো। আমরা তো ভয়ে শেষ। এরই মধ্যে মিতু নীলার কানের কাছে কিছু একটা বলল। নীলা দাঁড়িয়ে স্যারকে ডাকলো। স্যার, এইটা কি পড়ালেখা করার জায়গা নাকি প্রেম নিবেদন কেন্দ্র? কেন নীলা, কি হয়েছে? এই দেখেন স্যার, পেছন থেকে এটা আমাকে ছুঁড়ে দিয়েছে। স্যার নীলার হাত থেকে নিয়ে নিল। কে দিয়েছে, তুমি দেখেছো? হ্যাঁ স্যার, আমি দেখেছি। ওই যে ওই ছেলেটা দিয়েছে। আমাকে দেখিয়ে দিয়ে বলল। স্যার আমাকে দাঁড়াতে বললেন। মামুন, তুমি কি এই কাগজটা ছুঁড়ে মেরেছো? জি স্যার, আমি মেরেছি, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়। এটা কি লেখাপড়ার জায়গা নাকি প্রেম নিবেদনের জায়গা? স্যার মানে। আবার কথা বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর নীলা, তুমি বসে পড়ো। থাক বাবা, বেঁচে গেছি। ভাবছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাবে। কতক্ষণ যেতে না যেতেই আমার হারামি বন্ধুগুলো আমাকে খোঁচাতে শুরু করে দিল। আমি বসেছিলাম মাঝখানে, সেই অনুপাতে আমি দাঁড়িয়েও ছিলাম। মাঝখানে দুজনের খোঁচানি সহ্য করতে না পেরে আমি স্যারকে ডাক দিলাম। স্যার দেখেন, এই দুজন আমাকে খোঁচাচ্ছে। এমনিতেই স্যার আমার উপর রেগে আছে, তার উপর আবার দিচ্ছি বেচার। দাঁড় করিয়ে রেখেছিলাম, তাতে ভালো লাগলো না। কানে ধরবে আদব। আমি কানে ধরলাম। ক্লাসের বাকি ছাত্রছাত্রী হাসাহাসি শুরু করে দিয়েছে। আমি নীলার দিকে তাকিয়ে দেখি কতক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু স্যারটা বলে গেছে যে আমি যেন না বসি, আর যদি ম্যাম আমাকে বসতে বলে তাহলেই আমি বসতে পারবো। এদিকে আমার কান্না চলে এসেছে। আমি মনে হয় জোকার, সবাই আমাকে দেখে মজা নিচ্ছে। তবে রাফি আর নাজমুল চুপ করেই বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আমার শুধু ভয় হচ্ছে একটা, নেক্সট ম্যাডামের ক্লাস। আর ম্যাডামটা অন্য কেউ নয়, নীলার বোন। যদি ম্যাম শোনে আমি তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়েছি, তাহলে তো আমার খবর আছে। যতই আদর করুক না কেন, আজকে বড় ধরনের শাস্তি আমার কপালে আছে। ম্যাম আসা মাত্রই আমার দিকে নজর দিয়ে বলল, কি হলো মামুন, কান ধরে দাঁড়িয়ে আছো কেন? কেউ একজন ম্যামকে বলল, ও নীলাকে আজকে ক্লাস চলাকালীন কাগজে আই লাভ ইউ লিখে ছুঁড়ে মেরেছিল। ম্যাম আমাকে কান ছাড়তে বললেন, তারপর বললেন, সেই কাগজটা কই? সেটা তো আহম্মদ স্যার নিয়ে গেছে। ম্যাম সাথে সাথেই বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার চলে আসলেন। আমাদের কাছে এসে বললেন, মামুন, এটা তোমার হাতের লেখা নয়, এটা নাজমুলের হাতের লেখা। তখন আমরা তিনজন সব কিছু ম্যামকে বললাম, আসল ঘটনা কি। ম্যাম আমাদের বললেন নেক্সট যেন ক্লাসে এসব না করি, আর নীলাকেও কি যেন একটা বলল। ক্লাস শেষে আমি, নাজমুল আর রাফি বাসায় ফিরছি। সরি দোষ, আজকে আমার জন্য তোকে এইভাবে শাস্তি পেতে হলো। আমি কোনো কথা বলছি না, চুপচাপ হেঁটে যাচ্ছি। খুব মন খারাপ আজকে। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করেছে, তার জন্য সারা রাস্তা কোনো কথা বলিনি। বাসায় এসে অল্প কিছু খেয়ে শুয়ে পড়েছিলাম। বিকেলে আম্মু ডাক দিল প্রাইভেটে যাওয়ার জন্য। আমি গোসল করে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিলাম। ম্যামের বাসায় গিয়ে কলিং বেলে চাপ দিতেই নীলা এসে দরজা খুলে দিল। তারপর নিচের দিকে তাকিয়ে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি ওটা আপনি আমাকে দেননি। সরি। হ্যাঁ যান, আবু পড়াচ্ছে, পড়ুন গিয়ে। আর আপু জিজ্ঞাসা করলে বলবেন আমি সরি বলেছি। আমি কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যেতে লাগলাম। কি হলো? হ্যাঁ না ইটস ওকে, কিছু একটা তো বলবেন তো নাকি? কিছু না বলে চলে যাচ্ছেন কেন? হ্যালো বন্ধুরা,
ভিডিওর পরের পার্টটি খুবই তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থেকো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থেকো, ভালো থেকো।